যারা ছিলেন তারাও জানতেন যে কোটাটা কত ক্ষতিকর একটা বিষয়। আমার যদি কোটা থাকতো তাহলে আমি হয়তো আমার চেয়ারটা আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারতাম বলে আমি বিশ্বাস করি। কারণ আমরাও যখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, রিটেন ভাইভা পরীক্ষা দিয়েছি, তখন কোটার মাইল পেতে কি কষ্টকর একটা ব্যাপার সে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। একটা জায়গায় 100 জন নিয়োগ দিচ্ছে, কোটাতে চলে যাচ্ছে 80, তারও বেশি 80 লোক। বিপত্তিটা হয়ে যায় তখন যখন মুক্তিযোদ্ধার নাতিপুতিদের দেওয়ার সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয়, তখন দুঃখটা আরো বেশি। যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, মহান মুক্তিযুদ্ধে যাদের বীরত্ব গাথা ছিল, অবদান ছিল, তাদের কিন্তু জাতি এখনো স্মরণ করে এবং যতদিন বাংলাদেশ থাকবে তাদের স্মরণ করা দরকার। কারণ তাদের আত্মত্যাগের মাধ্যমেই আজকে আমরা বাংলাদেশে পাকিস্তানি শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশে অবস্থান করতে পারছি। তো যে কথা বলছিলাম, এরকম যেমন আমার চাকরিতে আমি রেশিও করে দেখলাম যে আমি 40 জনে একজন, ভাইভা বোর্ডে যখন যাবো তখন হিসাব করে দেখলাম কোটা বাদ দিয়ে যদি আমার চাকরি পেতে হয় তাহলে 40 জন ভাইভা যারা কোয়ালিফাইড করবে তাদের ভিতরে আমাকে একজন হতে হবে। তা সৃষ্টিকর্তার ইচ্ছায় ওই 40 জনের ভিতরে ফাইট করেই তখন কোটা ছিল আমাদের সময়। তো বেসিক্যালি সেই জায়গা থেকে যারা মেধাবী, যাদের কোনো কোটা ছিল না, তারা এই জিনিসটা বেশি বেশি উপলব্ধি করছিল। শুধু তারা না, তাদের পিতা মেধা। এবং সেই আন্দোলন থেকে কিন্তু শুরু হয়ে গোটা 36টা দিন আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে তৎকালীন সরকার যারা ছিল খুবই শক্ত অবস্থানে ছিল যে কোনোভাবেই সরকার থেকে তারা চুক্তি হবে না। কিন্তু গণমানুষের আন্দোলনের কাছে সেই শক্তি তাদের কোনোভাবেই খাটেনি এবং তাতে আত্মাহুতি দিয়েছিল অনেক সৈনিক এবং আহত হয়েছিল প্রায় 5000-এর মতো। কারোর চোখ হারিয়েছে, কারোর হাত হারিয়েছে, কেউ মানে একেবারে পঙ্গু হয়ে গেছে, মারা গেছে। তারা তো আছে, আমাদের এই যে জিগর গাছার একজন মারা গেছে, তোমরা হয়তো জানো, হাজির আলী বাড়ি, আজকে ওখানে অনুষ্ঠান হচ্ছে। এই জিগর গাছার এক কৃতি সন্তান, সে কিন্তু এই আন্দোলনে মারা গেছে। এখন প্রশ্নটা হলো যে কেন আন্দোলন হয়েছিল, কেন মারা গেল, আমাদের করণীয় কি? আজকে তাৎপর্য আমাদের জানা দরকার। প্রশ্নটা এই জায়গায়। তো আমার কাছে মনে হয় যে সবকিছুর ঊর্ধ্বে নিজের ভালো থাকা, নিজের ভালো হওয়া। আমরা সবাই অনেক সময় মনে করি যে দরজা জানলা বন্ধ করে নিজেকে ভালো হলেই ভালো হওয়া যায়। আসলে ভালো হওয়াটা এরকম না। আপনাকে সমাজের কাজ করতে হবে, দশের উপকার করতে হবে এবং ভালোর সাথেই করতে হবে। তখন বোঝা যাবে আপনার নীতি নৈতিকতা কতটুকু স্বচ্ছ। আপনি যে ঘরে বসে থেকে আপনি একেবারে সৎ, আপনি ঘুষ খান না, আপনি কারোর ঘুষ দেন না, এরকমটা না। আপনাকে সমাজের সেবা করতে হবে, আবার নিজেকে আপনার নফসকে কন্ট্রোল করতে হবে। আর যুগে যুগে এরকম আন্দোলন হলে সেখানে সামিল হতে হবে পজিটিভ আন্দোলন। তো আমরা দেখেছি যে 5ই আগস্ট যখন তৎকালীন সরকারের পতন হয়েছিল, তখনও যখন ওই সরকার ছিল তখনও দেখতাম যে ওই সরকারে যারা করতো, আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, তারা কখনোই চিন্তা করেনি যে সরকার পতন হবে। এই সরকার কিন্তু সারা দিন, কিন্তু ইতিহাস বলে এবং আমরা যারা ধর্মে বিশ্বাস করি, কোন মানে শাসক যদি হয়, খারাপ হয়, তাদের শাসন ব্যবস্থা যদি খারাপ হয় এবং জনগণের ভিতরে যদি আস্তে 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 পুঞ্জীবিত হতে থাকে, তাহলে সেই শাসক কখনো থাকবে না। ইতিহাস তাই বলে, কোনোদিন শেষ হবে না। যুগে যুগে কিন্তু আমাদের উসমানীয় সাম্রাজ্য ছিল, ইসলামিক সাম্রাজ্য ছিল, এক সময় ব্রিটিশরা সারা পৃথিবী শাসন করতো, স্প্যানিশরা সারা পৃথিবী শাসন করতো। আছে এখন তাদের জুলুম অত্যাচার যখন একেবারে শেষ পর্যায়ে যাবে তখন অবশ্যই এর পতন হয়ে যাবে। এখনো সরকার আছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে সেই মুক্ত মারা গিয়েছিল, যে উদ্দেশ্য যে রংপুরের একেবারে গরিব সন্তান, ইংলিশ আবু সাইদ ইংলিশে পড়তো, আর তার ফ্যামিলির যে বায়োডাটা আমরা দেখেছি, সে মারা গিয়েছে কি জন্য? এই অন্যায় অত্যাচারের
যাতে না হয় এই দেশের সাধারণ মানুষ যেন কোনো চাঁদাবাজির কবলে না পড়ে, কোনো শোষণের কবলে না পড়ে, কোনো ঘুষের কবলে না পড়ে, যেন সদিচ্ছায় সে নিজের মতো করে চলতে পারে, যেটা আইনানুগভাবে গভর্নমেন্ট প্রবর্তিত থাকবে, সেটা নিয়ে যেন সবাই এক মাপে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাদের আশা এমনটা ছিল না? তাহলে এখন তাদের আশা যদি আমাদের জাগিয়ে রাখতে হয়, এই তাৎপর্য তুলে ধরে যদি আমাদের জাগিয়ে রাখতে হয়, তাহলে আমরা যে যে অবস্থানে আছি সেই সহাবস্থান থেকে আমাদের সৎ চরিত্রবান না হলে এর সম্ভব না। তাহলে তাদের আত্মা কষ্ট পাবে। সেই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। এখানে যারা আছেন এবং আপনারা যারা বাড়িতে যাবেন, সমাজে যাবেন, সবার প্রতি আহ্বান যে আমরা সৎ হই, আমরা ভালো হই। আমি যে প্রতিষ্ঠানে আছি, আমি আমার নিজের কাজকর্ম ঠিক মতো করছি কিনা, ফাঁকি দিচ্ছি কিনা, তুমি স্টুডেন্ট, তুমি ছাত্র, তুমি তোমার বাবা মাকে সম্মান করছো কিনা, তোমার শিক্ষকদের সম্মান করছো কিনা, তোমার উপর অর্পিত দায়িত্ব, তোমার পড়ালেখা ঠিক মতো করছো কিনা, সেগুলো করো। তাহলে দেশ বদলাবে, সমাজ বদলাবে, পরিবার বদলাবে। তবেই তো আমরা যে দেশ, আমরা যে পরিবার, আমরা যে সমাজ চাচ্ছি, সে সমাজ আমরা পাবো। না হলে কি পাবো? আজকেও একটি দল ক্ষমতায় আছে, আমরাও সেই দলের কাছে, সেই রাজনৈতিক সরকারের কাছে আমরাও চাই আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে পারি। আমরা যেন টিভির স্ক্রিনে দেখি না কোথাও দর্শন হচ্ছে, তার বিচার হচ্ছে না, কোথাও মারামারি হচ্ছে, অহেতুক একজনের উপরে মব সৃষ্টি করছে, তার বিচার হচ্ছে না। আমরা কি এটা চাই? কখনো চাই না। আমরা চাই সুস্থ সুন্দরভাবে এই সোনার বাংলাদেশ যেন মাথা উঁচু করে আগামী বিশ্বকে নেতৃত্ব দেয়, আগামী বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। যখনই দেখি বাংলাদেশের মানে র্যাঙ্কিং এ 153 নম্বর, তখনই খারাপ লাগে। তাহলে আমাদের মনে হয় আরো ভালো কিছু করা দরকার। সেই জন্য আমরা ভালো হবো। আমরা যে যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের উপরে অর্পিত কাজকর্ম সুষ্ঠু সুন্দরভাবে করবো। এবং তারা এই জুলাই মাসে নিজের জীবন দিয়ে আমাদেরকে ভালো হওয়ার আহ্বান জানিয়েছে, আমাদেরকে লড়াই সংগ্রাম করতে শিখিয়ে গেছে, সত্যের পথে থাকার আহ্বান জানিয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, তাদের মৃত্যুকে কবুল করুক, এবং তারা যেন যে পথ দেখিয়ে গেছে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, যারা নেতৃত্ব দিবে, তারা যেন সেই জিনিসটা বোঝার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দেয়। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আজকের